ম্যাটেরিয়াল, আমি শান্তি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল কাকে বলছিলাম? যেগুলি ইঞ্জিনিয়ারিং কাজকর্মে কনস্ট্রাকশনে ব্যবহৃত হয়। The materials which is used in engineering construction like roads, house, um, canal, etc. তো এই যে এরকম কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর একটা ম্যাটেরিয়াল হলো স্যান্ড। তো স্যান্ড কি জিনিস? এটা কার মাইক মিউট নাই? Sand is called the fine aggregate. তো তোমাদের খেয়াল রাখা, আপনি কথা শুনতে পাইনি। আমরা বলছি যে ফাইন এগ্রিগেট, এগ্রিগেট ইজ এ টার্ম, একটা ইঞ্জিনিয়ারিং টার্ম, যে ইনার্ট ম্যাটেরিয়াল গুলোকে আমরা বলি এগ্রিগেট, ইনার্ট ম্যাটেরিয়াল। আচ্ছা, তো ইনার্ট ম্যাটেরিয়াল একটা, তাহলে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল কি? সিমেন্টকে বলা হয় অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। সে ইয়ে করে, সে জোড়া লাগাতে হেল্প করে। মনে করো গ্লুর মতো। তো গ্লু কাকে জোড়া লাগাবে? যাকে জোড়া লাগাবে সে হলো ইনার্ট ম্যাটেরিয়াল। যেমন দুটো ইনার্ট ম্যাটেরিয়াল, কিন্তু ইনার্ট ম্যাটেরিয়াল এখানে দুটো জোড়া লাগানোর ক্ষেত্রে মর্টার দরকার হয়। তো এই জন্য এইখানে আর একটা ইনার্ট ম্যাটেরিয়াল যে সাধারণত বিক্রিয়ায় তার ভলিউম, ইট গিভস সাম ভলিউম অনলি, নাথিং মোর দ্যান দ্যাট। তার কাজই হলো ভলিউমটাকে দেয়া। যেমন ধরো, এই যে ধরো সরিষা আমরা যদি ছিটাই হাত দিয়ে, তো সরিষা ছিটাবো একটা নির্দিষ্ট পার্টিকুলার এরিয়ায়, বলতো কিভাবে ছিটাইতে পারি? How do you spread the mustard in the floor? বালি মিশাই বালু মিশাই আমরা এটা এমনি তো ছিটাই, এগুলো এমনি কেউ ছিটাই বলে আমার জানা নাই। এমনি ছিটাইলে এক জায়গাতেই অনেকগুলো বালুর সাথে মিশাইলে, ওটা কেন বালু মিশাই? গ্রামে তো এমনি ইউনিফর্মলি এটা আমরা দিতে পারি। আমরা 1 কেজি কে 10 কেজি করি, তাহলে আমাদের ভলিউমটা কমানোর জন্য স্যার আমরা মিক্সার করে এটা ছিটানো, ইউনিফর্মিটি যাতে মেনটেন হয়। তার মানে এই যে আমরা, আমাদের প্রধান কাজ ছিল কি, সরিষার দানাগুলো সরিয়ে দেয়া, স্প্রেড আউট করা। তো সেটি আমরা ডাইরেক্টলি করতে পারতেছি না, কারণ এক জায়গায় বেশি পড়বে। তো সেই জন্য আমরা করলাম কি, 1 কেজিকে 10 কেজি করবো। 10 কেজিতে আমরা তুষ অথবা সাইজের সাথে মিক্সার করে এটা চারদিকে ছড়িয়ে দেবো, সো দ্যাট ইউনিফর্মিটি আগের চেয়ে বেশি পাওয়া সম্ভব হবে। ঠিক তাই তো? এখন এইখানে বলতো তাহলে ছাইয়ের ভূমিকা কি, বা বালির ভূমিকা কি? বালির ভূমিকা হলো একটা ভলিউম ডেভেলপ করা। এখন এই ভলিউম ডেভেলপ করার মাধ্যমে সে কিছু আমাদের সুবিধা দিল, সরিষাটাকে ইউনিফর্ম ভাবে প্লেসমেন্ট হওয়ার জন্য আমাদের একটা সুবিধা তৈরি করে দিল। এইটিকে আমরা বলছি তার অ্যাক্টিভ কোনো রোল ওইখানে নাই। তাহলে এই যে ফাইন এগ্রিগেট হলো এমন সব ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়াল গুলো অ্যাক্টিভ ইনার্ট ম্যাটেরিয়াল হিসাবে শুধুমাত্র ভলিউম প্রদান করে। তো যেগুলো ফাইন, এগুলোকে বলা হয় ফাইন এগ্রিগেট, যেগুলো কোর্স সেগুলোকে বলা হয় কোর্স এগ্রিগেট। আমরা ফাইন মানে কত ছোট, আর কোর্স মানে কত বড়, সেটি আমরা কিছুক্ষণ পরে দেখব। তার আগে আমরা জেনে নেই যে স্যান্ড ইজ এ ফাইন এগ্রিগেট, যেটা কংক্রিটে ব্যবহার হয়, যেটা মর্টার তৈরি করতে ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা প্রথমে জেনে নেই, স্যান্ড আমরা সবাই দেখেছি, আমাদের চারপাশে স্যান্ড আছে। আমাদের সয়েলের একটা মেজর একটা অংশ হলো স্যান্ড। তো আমরা যে স্যান্ডের কথা বলছি সেই একই স্যান্ড, সয়েলের যে স্যান্ড, আমাদের স্যান্ড সেম স্যান্ড। তো কোথাও কোথাও ওই স্যান্ডের প্রাপ্তি অনেক বেশি হয়। কনস্ট্রাকশন প্রজেক্ট, আমরা নর্মাল সয়েলের মধ্যে যে স্যান্ড পাওয়া যায় সেটা আমরা কনস্ট্রাকশন কাজে ব্যবহার করি না। আমরা কনস্ট্রাকশন কাজে যে স্যান্ড ব্যবহার করি সেটা মোর ফাইনার, এবং সেটা free from organic matter and other debris or other stone particles and so on so on. তাহলে এইগুলি আমরা যদি স্যান্ডকে ক্লাসিফাই করি, স্যান্ড কি আমরা শিখলাম, এটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। স্যান্ডকে ক্লাসিফাই করলে একটা ক্লাসিফিকেশন হলো পিচ স্যান্ড। এই পিচ স্যান্ড হলো শার্প, অ্যাঙ্গুলার, পোরাস এন্ড ফ্রি ফ্রম সল্ট।
এটার সয়েলের বাড়ি পিচ সয়েল পিচ স্যান্ড কি জিনিস এটা তোমাদের জানা আছে পিচ সয়েল স্যার খালের বালি মনে হয়। রাইট পিচ সয়েল কি সয়েলের মধ্যে মাঝে মাঝে কিছু পকেট থাকে এইগুলোকে পিট বলা হয় পকেট আমরা pocket বলি না বিষয়টা যে কি? একটু পিট তৈরি করো তো এই গাছ লাগানোর পিট তৈরি করো একটা মানে একটা লোকালাইজড একটা এরিয়া যে এরিয়ায় স্যান্ড থাকে তো ওইখান থেকে লোকালাইজড এরিয়া কোথায় এইটা সয়েলের ভিতরে সয়েলের ভিতরে লোকালাইজড একটা অবস্থান যে অবস্থানে স্যান্ড থাকে এইটাকে বলা হয় পিট এখান থেকে যে স্যান্ড পাওয়া যায় সেটাকে আমরা বলি পিট স্যান্ড তাহলে এটা এই স্যান্ডের মধ্যে সল্ট থাকার সম্ভাবনা থাকে না এইখানে ক্লে এবং আদার ইম্পিউরিটিস এখানে মিক্সার থাকে আমরা যদি ইউজ করি এই স্যান্ড গুলো সাধারণত ইউজ করি না যদি ইউজ করি সেই স্যান্ড গুলো কি হয় আমরা ওয়াশ আউট করি আর কি এর কালারটা খানিকটা হলুদ বর্ণের হয়ে থাকে মাটির নিচে যে স্যান্ড পাওয়া যায় আর এরপরে হলো রিভার স্যান্ড আমাদের রিভারে স্যান্ড পাওয়া যায় এই স্যান্ড গুলো স্যান্ডস্টোন কোথায় পাওয়া যায় পাহাড়ি অঞ্চলে স্যান্ডস্টোন রিজিয়ন থেকে যদি কোনো পানির ধারা স্ট্রিম রিভার সোর্স যদি স্যান্ডস্টোন এরিয়ায় হয়ে থাকে সেখান থেকে স্যান্ডস্টোন গুলো ক্রমাগত ভাবে ভেঙে 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 একেবারে স্যান্ডিকন এটা ফাইন রাউন্ড এবং পলিশ স্যান্ড আমরা এটা পেয়ে থাকি রিভারে এটা অ্যাভেলেবেল হয় এটা এই আমাদের বড় পাথর যেগুলো আছে গ্রাভেল পেবলস এগুলো একেবারে ব্রোকেন পার্টিকেল বলে আমরা বলতে পারি তো এই যে রিভার স্যান্ড আমাদের আটকার পাশে যে রিভার গুলো আছে যেমন আমাদের যমুনেশ্বরী রিভার আছে করতোয়া রিভার আছে আত্রাই রিভার আছে আমাদের ইউনিভার্সিটির পাশে যে রিভার আছে সেই রিভারে আমরা যদি খুঁজতে থাকি তাহলে এরকম স্যান্ড পাবো তো শান্তি তুমি স্যান্ড দেখছো জি স্যার। বলো স্যান্ড তুমি কি কাজে ব্যবহার হইতে দেখছো স্যার বাসার কাজে তো ব্যবহৃত হয় স্যার, রাস্তার কাজে, তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এগুলো কাজে স্যার ব্যবহার কোনো হয়। নির্মাণের কাজে বালু বেশি ব্যবহৃত Right. হয়। আমরা সুশৃঙ্খল ভাবে এগুলো আগে যেটা শিখেছি দেখেছি সেটাকে এইবারে পড়ালেখার মাধ্যমে সেটা সুশৃঙ্খল রূপ দিব তাহলে এই স্যান্ড রিভার স্যান্ডের যে স্যান্ড পাওয়া যায় সেটা মোটামুটি সাদা কালারের এবং এটা স্মলার সাইজ দেন দ্য পিচ স্যান্ডের চেয়ে স্মলার সাইজ এবং এটা বেশ প্লাস্টারিং ওয়ার্কের জন্য আমরা প্লাস্টার করি ঘর বাড়ি এটা ব্যবহার করা হয় আর নিশ্চয়ই অনেক কি তোমাদের সাগরে গেছো সমুদ্রে গেছো সেখানে অববাহিকায় বেশ স্যান্ড পাওয়া যায় এগুলোকে বলা হয় সি স্যান্ড এগুলো ফাইনার হইতে পারে কিন্তু এইগুলোতে সল্ট কন্টেন্ট অনেক বেশি থাকে এবং এখানে মানে জলজ প্রাণীর যে ধ্বংসাবশেষ এর যে সেল হ্যাঁ সেল এন্ড অর্গানিক ম্যাটার অনেক ডিকম্পোজিশন ম্যাটার অনেক বেশি থাকে এটিও আমরা কংক্রিট ওয়ার্কে ব্যবহার করে থাকি সাধারণত এটা আমরা কনস্ট্রাকশন ওয়ার্কে ব্যবহার না করার ইয়াতে থাকি যদি আমাদের স্যান্ড অ্যাভেলেবেল হয় অ্যাকর্ডিং টু দ্য সোর্স কোথায় পাওয়া যায় অর্থাৎ দিনাজপুরের যে কোনো জায়গায় মাটির নিচে যদি পিট আমরা একটা আবিষ্কার করতে পারি পাইতে পারি ওখান থেকে স্যান্ড আমরা পাই সেটি কিভাবে বুঝি যে বুঝি এই জন্য এরকম স্যান্ড না থাকলে আমরা সেখান থেকে ওয়াটার কালেকশন করতে পারি না ওকে ঠিক একইভাবে নদীতে যে স্যান্ড আমরা দেখতে পাই যারা নদীর আশেপাশে গেছো তারা রিভার স্যান্ড দেখতে পাই সাগরে যারা গেছো কক্সবাজার সৈকতে আমরা এরকম সি স্যান্ড দেখতে পাই অ্যাকর্ডিং টু দ্য সাইজ এর সাইজ কেমন তো সাইজ গুলো যদি 1/16 ইঞ্চি 1 ইঞ্চি 16 ভাগের 1 ভাগ 1 ইঞ্চিতে যদি 16 ভাগের 1 ভাগ করি এই এরকম একটা যদি চালুনি হয় সেই চালুনিকে আমরা বলি সিপ নাম্বার চালুনি নাম্বার 16 এই 16 নাম্বার চালুনি দিয়ে যদি স্যান্ড গুলো পাস through the সিপ নাম্বার 16 that means size opening size 1/16 inch is called fine sand তাহলে 16 নম্বর সিপ মানে 1 ইঞ্চিকে 16 ভাগের 1 ভাগের সাইজ এরপরে আসলো মডারেট স্যান্ড তো 1 ইঞ্চিকে 16 ভাগের 2 ভাগ অর্থাৎ সিপ নাম্বার 8 দিয়ে যে স্যান্ড গুলো পাস করে তাকে আমরা বলি মডারেট কোর স্যান্ড
সেটি সাধারণত মেশনারির কাজে অর্থাৎ ব্রিক ওয়ার্কে ব্যবহার করা হয়। আগেরটা ফাইন স্যান্ডটা প্লাস্টার ওয়ার্কিং এর প্লাস্টারের কাজে ব্যবহার করা হয়, তাহলে আমরা গুড পলিশ দিতে সমর্থ হই। এবারে আসছি কোর্স স্যান্ড। অল দ্য পার্টিকেলস শুড পাস থ্রু দ্য সিপ নাম্বার 4। 4 মানে এই যে সিপ নাম্বার 4 হলো এই যে 4/16 ইঞ্চ এর যে সিপ সাইজ হবে, এই সাইজ দিয়ে যে পাস করবে তাকে আমরা বলি কোর্স স্যান্ড। এখন একটা ভালো স্যান্ড যদি দেখি, সেই ভালো স্যান্ডে স্যার ওখানে যে 4/16 না দিয়ে 3/16 দেওয়া আছে পাশে, 3/16 দেওয়া আছে। ওটা ভুল করে দিছে। আচ্ছা, তাহলে কি ওটা এরপর হলো 4/16 করবো? এরপর হলো প্রপার্টিজ অফ গুড স্যান্ড। স্যান্ড শুড বি পিওর সিলিকা। স্যান্ডের যদি আমরা কেমিক্যাল ফর্মুলা দেখি, সেটা হবে SiO2। ইট শুড বি শার্প, অ্যাঙ্গুলার এন্ড হার্ড গ্রেইন। এটা তো ব্যাখ্যা করার কিছু নাই। ফ্রি ফ্রম ক্লে, সিল্ড, অর্গানিক ম্যাটার, সেলস এন্ড সল্টস। এইগুলো ক্লে থাকবে না, সিল থাকবে না, অর্গানিক ম্যাটার থাকবে না, সেল থাকবে না। সেল মানে কি? করলে আবার ভলিউম করতে আরো দিলাম আরো দিলাম, এইভাবে পানি বাড়াইতে থাকলে একটা পর্যায়ে ভলিউম আগের ভলিউমের সমান হয়ে যায়। তাহলে পানি যোগ করার ফলে স্যান্ডের ভলিউম বাড়ার যে ঘটনা, এই ঘটনাটাকে বলে বাল্কিং অফ স্যান্ড। বুঝতে পারছো? তাহলে 5% থেকে 8%, আমরা 5% থেকে 8% ওয়াটার যদি অ্যাড করি, তাহলে ম্যাক্সিমাম ভলিউম আমরা পাই। 5% কমে যদি ওয়াটার অ্যাড করি, তাহলে আমরা তেমন ম্যাক্সিমাম ভলিউম পাই না। 5% বা 8%-এর বেশি ওয়াটার অ্যাড করলে আবার ভলিউমটা কমতে থাকে। এই যে স্যান্ডের এই প্রপার্টিকে বলা হয় বাল্কিং অফ স্যান্ড। তাহলে এই বাল্কিং অফ স্যান্ড এই ঘটনাটা কেন ঘটে? সাইডে স্ক্রিনে প্রথমে ওয়াটার অ্যাড করলে হয়, তো এই ওয়াটার ফিল্মের কারণে, চারিদিকে ওয়াটার ফিল্মের কারণে এর ভলিউমটা, এই ওয়াটার ফিল্ম যতক্ষণ হয় তখন এটার ভলিউমটাও ম্যাক্সিমাম হয়। এর একটা পর্যায়ে আবার বেশি করে ওয়াটার দিলে এই ওয়াটার ফিল্ম গুলো ভাঙা শুরু করে। এই একটু বেশি দিলে ওয়াটার একটু কম ভাঙে, ভাঙতে ভাঙতে একটু বেশি করে দিলে, ধরো 80%, 20% অথবা 24% অথবা 28% ওয়াটার যদি বাই ওয়েট অ্যাড করি, তাহলে ওর ফিল্ম সবগুলো যে চারিধারে যে ফিল্ম তৈরি হয় অ্যারাউন্ড দ্য স্যান্ড গ্রেইন, সেই সবগুলো ভেঙে যায়। ভেঙে গেলে পরে তার অরিজিনাল যে আয়তন, সেই আয়তন ফিরে আসে। এই যে প্রপার্টি স্যান্ডের, এই প্রপার্টিকে আমরা বলি বাল্কিং অফ স্যান্ড। এবার আসি গ্রেডিং অফ স্যান্ড। আমরা গ্রেডিং বুঝি না, আমরা বলি যে কমলা এটা ভালো গ্রেড, বড় গ্রেডের কমলাটা দিয়েন তো, বলি না, জিজ্ঞেস করি না, বা আঙ্গুরের এই গ্রেডটা ভালো না। তো গ্রেডিং অফ স্যান্ড মানে হলো স্যান্ডের সাইজ কিরকম। তো এই যে অল স্যান্ড শুড বি পাস থ্রু, আমরা কিছুক্ষণ আগে দেখলাম সবগুলো স্যান্ড 4 নম্বর এবং 16 নম্বর এই দুই সিপ দিয়ে পাস হইতে হবে। 16 নম্বর দিয়ে পাস হবে, এটা হলো ফাইন স্যান্ড, 4 নম্বর দিয়ে পাস হবে, এটা হলো কোর্স স্যান্ড। তাহলে এই যদি হয় তাহলে আমরা তো সবগুলো স্যান্ড একই রকম পাই না। তখন কি হয়, আমাদের একটা সিপ অ্যানালাইসিস করতে হয়। যদি এক জায়গায় স্যান্ড ফাইনার পার্টিকেল বেশি হয়ে যায়, তখন আমাদের কোর্স স্যান্ড নিয়ে অ্যাড করে মিক্সার করে আমাদের কাজ করতে হয়। এই জন্য আমাদের এইটা কতটুকু ফাইন স্যান্ড এখানে আছে সেটা অ্যানালাইসিস করার জন্য আমাদের সিপ অ্যানালাইসিস, সিপ মানে চালনী। তো আমরা সিপ চালনীর মধ্যে নেই,
and consecutive order standard sheet 1 inch, 3 by 8 inch, number 4, number 8, number 16, number 30, number 50 এবং নাম্বার 100। এই 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 যে শিপ সিরিজ গুলো এগুলোকে আমরা স্ট্যান্ডার্ড শিপ সিরিজ বলি। এই স্ট্যান্ডার্ড শিপ সিরিজ এই টিফিন ক্যারিয়ার দেখছো? জি ইয়ে স্যার। আপনাদের ক্যারিয়ারের বাটি, জি স্যার। হ্যাঁ, টিফিন ক্যারিয়ার বাটির যে নিচের অংশ যেখানে ভাত বা মাংস বা ডাল জি রাখা স্যার, হয়, জি স্যার। ওইটা যদি ছিদ্র করা থাকে চালুনির মতো ছোট ছোট সাতটা হবে। বিষয়টা এরকম যে কনসিডারিং দ্য প্রিভিয়াস হিস্ট্রি, এটা হলো কিউমিলিটিভ। তাহলে আমরা যদি কিউমিলিটিভ পার্সেন্টেজ নেই, পার্সেন্টেজ বের করি, তাহলে আমরা এবং অ্যাড করে 100 দিয়ে ভাগ করি, তাহলে যে টার্ম পাবো সেটাকে বলি আমরা ফাইন্ডনেস মডিউলাস অফ ফাইন্ড। তাহলে ফাইন্ডনেস মডিউলাস অফ ফাইন্ড কিভাবে বের করে এবং কিভাবে মিক্সার করে। তো আমরা যদি এরকম শিপ দিয়ে যেটা রিটেইন হলো উপরে থাকলো, আচ্ছা মনে করো 4 নম্বর শিপে যা থাকলো সেও থাকবে না? 4 নম্বর শিপে যা থাকবে উপরে শিপে যা আছে সেটাও তো এখানে দিলে থাকবে না? এইটা কি বলছে কিউমুলেটিভ ইফেক্ট। তার মানে 4 নম্বরের শিপে যা থাকবে 4 নম্বরে যা রিটেইন করবে সবগুলো যোগ করা। স্যার ঠিক উপরে একইভাবে বলতে কোনটা শিপ নাম্বার 100 যদি ধরি, লাস্ট শিপে যতটুকু রিটেইন করছে তার আগের শিপ তার আগের শিপে যত রিটেইন করছে সবগুলো যদি একসাথে করতো কোনোটাই পাস করতো না, তাহলে এইটিকে আমরা বলি আগের যে কিউমুলেটিভ সাম সবগুলো যোগ করা। আমরা একটা এক্সাম্পল হইলে সেটা আমরা এরকম একটা স্যান্ডকে আমরা বিশ্বগ্রাম নিয়ে অ্যানালাইসিস করলাম। একটা তো ভ্যালু পাওয়া যাবে। ভ্যালু সাধারণত আমরা 2 থেকে 3 এর মধ্যে এটা আশা করি। তাহলে 2 অথবা 3 এর মধ্যে। Smaller the value, finest modulus indicates the presence of larger portion of the finer particles. তার মানে 2 এর কাছাকাছি হলে আমরা এটাকে বলি যে খুব ছোট ছোট বালি এখানে আছে। আর যদি লার্জ 8 বা 2.9 যদি হয় তাহলে বলবো যে ফাইনেস মডুলাস 2.9, 3 এর কাছাকাছি, the sand will be the bigger in size, এরকম। তাহলে ফাইননেস মডুলাসের মান যত বেশি হবে, রাইট, সেটা এখন দুটো এরকম ফাইনেস মডুলাস, একটা হলো মনে কর 2 আর একটা হলো 3, দুইটা স্যান্ডের স্যাম্পল, দুইটা রেজাল্ট দিল আমার, একটা 2 একটা 3, কিন্তু আমি এটা মিক্সার করব। মিক্সার করে আমাদের পরীক্ষায় ইঞ্জিনিয়াররা বললো আপনার ফাইন্ডনেস মডুলাস লাগবে 2.8, তাহলে আমাদের নিশ্চয়ই একটা বেশি যোগ করতে হবে, একটা কম যোগ করতে হবে। দুইটা সমান সমান হইলে আমরা 2.5 পাইতাম, কিন্তু আমাদের করতে হবে 2.8, তাহলে এটা প্রপোর্শনেট আমাদের অ্যাড করতে হবে। তাহলে অ্যাড করলে যে দুটো মিক্সার করলাম সেই মিক্সার স্যান্ডের আমরা ফাইন্ডনেস মডুলাস যদি আবার বের করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে 2.9 সেটা আমরা পেয়ে যাব। তো সেটা কিভাবে পাবো? আমরা যদি দুটো স্যাম্পল হয়, একটা হলো M1 আর স্যান্ড স্যাম্পলের M1 তার ভর মাস M1 ফাইন্ডনেস মডুলাস F1 যদি হয়, আর একটা স্যাম্পল M2 এবং ফাইন্ডনেস মডুলাস যদি F2 হয়, দুটো যদি আমরা একসাথে করি, যোগ করি, এর M1 এর M2, তাহলে যোগ করলে আমরা কম্বাইন্ড ফাইন্ডনেস মডুলাস পেয়ে যাব। এখন আমরা যদি আমাদের টার্গেট থাকে তাহলে কোন অনুপাতে মিশাবো? হ্যাঁ, তো মিশানোর অনুপাত বের করার জন্য রেশিও হবে R ইকুয়াল F1 মাইনাস Fcom মাইনাস F2। যদি F1 এর মান বেশি হয়, Fcom এর মান যদি বেশি হয় তাহলে Fcomটা সামনে আসবে। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল একটু দেখার চেষ্টা করি। এই হলো শিপের সাইজ এবং কিউমুলেটিভ পার্সেন্টেজ এখানে বলে দেয়া আছে, উপরেগুলোতে নাই। এটা 10%,
30%, 100%, 100টাতেও 100%। তাহলে ফাইন্যান্স মডুলাস কি হবে বলা হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ অল শিপস যোগ করবো 100 দিয়ে ভাগ করবো, ফাইন্যান্স মডুলাস পেয়ে গেল যাবো 2.4। ওকে, আবার এইখানে যদি দুটো স্যান্ডের এরকম তথ্য দেওয়া থাকে, এটাও কিউমুলেটিভ পার্সেন্টেজ বলা আছে, এটাও কিউমুলেটিভ পার্সেন্টেজ সরাসরি বলা আছে। এটা বলা না থাকলে আমরা বের করে নিব কিউমুলেটিভ পার্সেন্টেজ, মানে টোটাল স্যান্ড। আমরা যদি এটা একটা ভ্যালু দেওয়া থাকে এত গ্রাম এত গ্রাম এত গ্রাম, আমরা টোটাল স্যান্ড এইখানে যে এই ইয়ে থাকবে রিটার্ন থাকবে ডিভাইডেড বাই টোটাল অ্যামাউন্ট অফ স্যান্ড গুণন 100, তাহলে আমরা কিউমুলেটিভ পার্সেন্ট এই ভ্যালু গুলো পেয়ে যাব। তো দুটো যদি পাই, এখানে বলছে যে আমরা কম্বাইন্ড ফাইন্যান্স মডুলাস কত, আমরা তাহলে এটা থেকে F1 বের করব, এইটা থেকে F2 বের করব, F1 F2 বের করার পরে এই যে F1 এটা F2 টা বের করার পরে F1 বের করব ইউজিং দিস ইকুয়েশন। ভেরি ইজি ম্যাথমেটিক্যাল প্রবলেম, বাট এই প্রবলেমটা হয়তো পাতাটা বেশি লাগবে এই। ওকে, তো দুটো স্যাম্পল যদি বলা থাকে যে ফাইন্যান্স মডুলাস এবং তার পরিমাণ আমরা যদি বের করতে হয়, আমাদের কত অনুপাতে মিশাতে হবে, আর এর মান কত। এফ কম দেয়া আছে 2.24, 1 রেশিও মানে 1:1, তার মানে দুটো স্যাম্পলই সমানভাবে যদি যোগ করি তাহলে আমরা এইরকম ফাইন্যান্স মডুলাস এর থেকে কমন ফাইন্যান্স মডুলাস আসবে 2.54। তো এই ছিল আমার আজকের স্যান্ড সম্পর্কিত আলোচনা। এইখানে হয়তো কিছু কোশ্চেন থাকবে, এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম কিছু দেয়া আছে, কোশ্চেন কিছু দেয়া আছে। আমার মনে হয় আমরা এই যে ছোট ছোট ম্যাথমেটিক্যাল প্রবলেম সেগুলি হয়তো আমরা সলভ করতে পারবো উইদাউট এনি ডিফিকাল্টি। স্যার এই এক্সাম্পল গুলো দেখলে স্যার কোশ্চেন গুলো হবে মানে এই অনুযায়ী? সবগুলো সেই এইখানে হয়তো আচ্ছা, স্যার। 16 জায়গায় 15 দিয়ে রাখলাম পরীক্ষা। জি স্যার, জি স্যার, হ্যাঁ, বুঝতে এই যে 100 জায়গায় হয়তো একটা কিছু দিয়ে রাখলাম অন্য কিছু, বুঝছো? জি জি স্যার। তো তোমাদের কাজ হবে এইটা এমনি এই সুতা যোগ করলেও হয়, এই সুতা যোগ করে এইটা যোগ করবে, এইটা এইটা যোগ করবে। ফাইন্যান্স মডুলাস লিখবে এইটা ভাগ এইটা 286 ডিভাইডেড বাই 100, এইটা হলো 206 ডিভাইডেড বাই 100 এন্ড সো অন। তাহলে এই ছিল আমার 3:07, আধা ঘন্টা, কত আধা ঘন্টা শেষ হয়েছে। তাহলে আবার আমরা অন্য একটা টপিক স্যার স্যার বলো। এখানে হচ্ছে 4 নাম্বার শিফটটাতে তো স্যার যত জায়গায় লিখছেন 3/16 লিখছেন, ওটা কি তাহলে স্যার 3/16 পড়বো নাকি 4/16 করব? ও ওটা কি 3/16 আছে, দেখি তো। জি স্যার, অনেক জায়গাতেই স্যার এই যে এখানেও 3/16 আছে, উপরেও 3/16 আছে স্যার। 4, 8, 16, 30, সেপ্টেম্বর 4। এটা সাধারণত ওটা হওয়ার কথা ছিল 4/16 না, 4-এর 1, এটা হলো জি স্যার। 4, স্যার উপরেও 3/16 দেওয়া আছে স্যার। 3/16 হবে, এটা ডিফাইন করা আছে Okay. 3/16। ওকে, আচ্ছা স্যার। এরপরে আমরা তাহলে নতুন আরেকটা ইয়ে যাই। আমি এটা শেয়ার অফ করে দিই, অফ করে দিয়ে আমি এবারে আসি এবারে এসে টিম্বারে। টিম্বার মানে হলো আমরা আশেপাশে যে অনেক টিম্বার সমিল গুলো যদি করাতের কাজ যেখানে করা হয়, সমিলের যে করাতের কাজ আমরা দেখি সেখানে একটু বড় কাজ করবেন? করা হয়। এনি দেখা যাচ্ছে না, any wood which is used in engineering construction, again যদি কোনো ধরনের কাঠ কনস্ট্রাকশন কাজে ব্যবহার করা হয় সেগুলোকে আমরা ইঞ্জিনিয়ারদের ভাষায় বলি আমরা টিম্বার। Timber has been one of the primary materials of engineering construction since the earliest time.
একেবারে প্রাচীনকাল থেকে এটা প্রাইমারি ম্যাটেরিয়াল, নট সেকেন্ডারি। আমাদের কনস্ট্রাকশন কাজ যত করা হয় সেগুলোতে টিম্বারের ব্যবহার আছে। কেন আমরা টিম্বারকে চুজ করি ওভার দ্য আদার ম্যাটেরিয়ালস অফ কনস্ট্রাকশন? তো তার একটা বড় কারণ হলো টিম্বার ক্যান ইজিলি ওয়ার্ক অফ এনি সাইজ, যে কোনো ছোট সাইজও আমরা ব্যবহার করতে পারি। ক্যান টেক গুড পলিশ, এটা আমরা সুন্দর রং করতে পারি। It is comparatively stronger than other materials commonly used when considered in proportion to weight. কাঠ দিয়ে যে কাজ করা হয়, তেমন কাঠ দিয়ে আমরা আমাদের কনস্ট্রাকশন, ধরো আলমিরা তৈরি করব অথবা টেবিল তৈরি করব। হ্যাঁ, তো এটা আমরা তো লোহার টেবিলও করতে পারি। এটা করি এই জন্য যে এইটা লোহার যে ওয়েট অনুপাতে তার যে স্ট্রেংথ, সেই কম্পারেটিভলি স্টাডি করলে আমরা কাঠে বেশি স্ট্রেংথ পাই কম্পারেটিভ টু ওয়েট। It can be used both load bearing and non-load bearing member in the structure, and the structural connection can be made very easy. আমরা ধরো তিস্তা সেতু রংপুরের তিস্তা সেতু দিয়ে গেছো কেউ? তিস্তা রেল সেতু গেছো? আচ্ছা, এই সেতু অথবা বেইলি ব্রিজ, যেখানে নিচে কাঠ দেয়া থাকে আর কিছু কিছু তো লোহা থাকেই। তো এই যে এইখানে যে কাঠগুলো তারা কি করে, সরাসরি লোড বিয়ার করে, তাই না? তারা সরাসরি লোড ক্যারি করে। তাহলে এই যে লোড বিয়ারিং স্ট্রাকচার হিসেবে এটা ব্যবহার করা যায়, নন লোড বিয়ারিং মেম্বার হিসেবে ব্যবহার করা যায় ইন্ডিয়ান স্ট্রাকচার। এই যে ব্রিজের দুই পাশে আমরা কাঠের এরকম পিলার আমরা করি থাকি। ধরো আমরা যে ইলেকট্রিক পোল, এটা তো লোড ক্যারি করে না, তাই না? আমরা লোড ক্যারি করার জন্য ইলেকট্রিক পোল গুলা ব্যবহার করি। তো এমনি ধরো চেয়ারের যে লেগ, চেয়ারের কয়টা পা আছে বলো তো? 4টা পা। এই 4টায় আমার লোড বা তোমার লোড লোড ক্যারি করে। এই যে ক্যারি করা বাদ দিয়ে আর আমাদের পিছনে যে আমরা রেস্ট, আমাদের বডি রেস্ট পায় একটা স্ট্রাকচারে, তাই না, চেয়ারের? তো সেই স্ট্রাকচার গুলো কি কোনো লোড ক্যারি করে? সেটা কি করে? জাস্ট একটা স্ট্রাকচার ডেভেলপ করে। এটা নন লোড বিয়ারিং, এটা লোড ক্যারি করে না, বাট স্ট্রাকচারের কাঠামো তৈরি করে। সেগুলোর জন্য এটা ব্যবহার করা হয়। আর বলছে যে যে কোনো দুটো কানেকশন করার জন্য টিম্বার দিয়ে খুব সহজেই কানেকশন করা যায়, যেটা অন্য লোহার ক্ষেত্রে অত সহজে করা যায় না। টিম্বার কনস্ট্রাকশন ভেরি ইকোনমিক। এই কনস্ট্রাকশন করতে ইকোনমিক হয়, নিশ্চয়ই লোহার দামে অনেক বেশি। কেন? ইভেন ভেরি স্মল পিস ক্যান বি ইউটিলাইজড। আমরা ছোটখাটো যে কাঠ সেটাও আমরা ব্যবহার করতে পারি। আর টিম্বার লো থার্মাল কন্ডাক্টিভিটি, আমরা সব জায়গায় তো লোহা ব্যবহার করতে পারি না। থার্মাল কন্ডাক্টিভিটি অর্থাৎ একদিকে টেম্পারেচার বেশি হলে ওই টেম্পারেচার সরাসরি অন্যদিকে চলে আসবে। তো সেজন্য আমরা যেখানে থার্মাল কন্ডাক্টিভিটি লো দরকার সেইখানে আমরা টিম্বার ব্যবহার করি। কিন্তু অনেক সময় সাউন্ড প্রুফিং প্রপার্টি হিসেবে টিম্বারের অনেক কোয়ালিটি আছে। Timber structure are durable and protected from the direct exposure to the weather and alternate wet and drying condition. আমাদের কিছু কিছু দেখবা যে স্ট্রাকচার প্রায় 1000 বছরে, যে 1000 বছর এই টিম্বার টিকে আছে। হ্যাঁ, তো যেটি 1000 বছর হয়তো লোহা থাকবে না। আচ্ছা বলো তো, লোহা 1000 বছর থাকবে না কেন? লোহায় অক্সাইড হয়ে যায়। এখানে অক্সিডেশনের বিষয় থাকে, এই জন্য ধীরে ধীরে এইটা একেবারে নষ্ট হয়ে যায়। The various timber products like plywood and other constructed wood nowadays very popular. জুতা দিয়ে এমনি ছিলেন সমস্যা। তো রাহুল ঠিক করলা ময়েশ্চার থাকে, এই টিম্বারের ময়েশ্চারটাকে আমাদের জানতে হবে কতটুকু ময়েশ্চার আছে। এইটুকু জানে কতটুকু ময়েশ্চার জানার জন্য আমরা টিম্বার যে করাতের গুঁড়াগুলো আছে, সেই করাতের গুঁড়োগুলো কালেকশন করবো। সেই করাতের গুঁড়োগুলো কালেকশন করে ওভেনে দেব। ওভেন থেকে যে ওয়েট লস হবে, সেই ওয়েট লস এবং ওভেন ড্রাই স্যাম্পল দিয়ে আমরা ওভেন ড্রাই ওয়েট বেসিসে ময়েশ্চার কন্টেন্ট বের করবো।
তো এই ময়েশ্চার কন্টেন্ট কেন বের করব? ময়েশ্চার কন্টেন্ট বের করার কারণে আমরা বুঝবো যে এখানে কি পরিমাণ ইয়া আছে, এই ময়েশ্চার আছে। তো আমরা তো ড্রাই করতে হবে, ময়েশ্চার বেশি রাখা যাবে না। প্রত্যেকটা প্রজাতির জন্য, কাঠের জন্য একটা ময়েশ্চার ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট আছে, আমাদের সেই লেভেলে নিয়ে যেতে হবে বাই ড্রাইং অফ টিম্বার। তো আমরা এই টিম্বারের যারা ব্যবসা করে তারা বলে কত সিফটি কাঠ এখানে, কত মিটার কিউব কাঠ ইত্যাদি বলে। তো এইটা করার জন্য আমাদের মেজার করার জন্য আমাদের তিনটা সূত্র আছে। এই সূত্র তিনটার মধ্যে এখানে একটা সূত্র বলা আছে আর দুটো সূত্র আমি বলতেছি। তো টিম্বারের যে লগ মানে গুড়ি, এই লগের লেন্থ যদি এল ফিট হয় এবং এর যদি ডায়ামিটার হয় D1 এবং D2 ইন ডায়ামিটার D1 এবং D2, গাছের গুড়ির এক প্রান্তের ডায়ামিটার এবং আর এক প্রান্তের ডায়ামিটার যদি D1 এবং D2 হয়, লেন্থ যদি L হয়, D1 D2 হবে ইঞ্চিতে, লেন্থ হবে ফিটে। তাই যদি হয়, হ্যাঁ, তাহলে এই গুড়িতে কি পরিমাণ কত সিএফটি কাঠ আছে সেটা বের করার জন্য এই সূত্র আমরা ব্যবহার করে থাকি। 0.2618 ফার্স্ট ব্র্যাকেট D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার প্লাস D1 D2 ডিভাইডেড বাই 144 ইনটু L। এইগুলো হলো আমাদের যা কনস্ট্যান্ট, অ্যাকশন কনস্ট্যান্ট, এটা অ্যাকশন কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট ডিউ টু ইউনিট কনভার্সন। এই যে D1 D2 এটা ইঞ্চিতে, এটা 12 এবং 12 144, এটা বলতো আমরা দুটো ইন্ট, একটা গুড়ি কেটে ফেলা হয়েছে, তার দুটো ইন্টের পেরিমিটার কিভাবে, সরি ডায়ামিটার কিভাবে নির্ণয় করবে? দুই ইন্টের ডায়ামিটার কিভাবে বের করব? একটা ওই যে পাটকাঠি আছে না, ধরো পাটকাঠি হাতে নাও, এই হাতে নিয়ে ডায়ামিটার কিভাবে বের করবা? ব্যাসটা মেপে পরিধি বের করে বের করতে হবে। হ্যাঁ, আমাদের টেকনিকটা ইউজ করতে হবে যে আমরা করব কি, গাছের গুড়ির পরিধি বরাবর একটা রশি দিয়ে পেঁচিয়ে নেব। হ্যাঁ, তো একটা পরিধি মাপা যাবে কিনা বলো? চারদিকে একটা গাছের চারিদিকে সমান উচ্চতায় যদি একটা রশি পেঁচানো হয়, ওই বিন্দুতে ওইটাই হলো ওই গুড়ির পরিধি, তাই না? সারকামফারেন্স। যেটার ম্যাথমেটিক্যাল ফর্মুলা হলো 2πr অথবা πd, ঠিক আছে? এখন যে পরিধি হলো এইটাকে যদি পাই দিয়ে ভাগ করি তাহলে ডায়ামিটার পাওয়া যাবে। অর্থাৎ গাছ জানানো অবস্থায় আমরা দুই জায়গায় রশি দিয়ে মাপতে পারবো। ওকে, গাছ দাঁড়ানো অবস্থায় গাছের গোড়ায় আমরা রশি দিয়ে পেরিমিটার মাপতে পারবো, ফিতা দিয়ে আমরা উপরের দিকে আমরা ফিতা দিয়ে পরিধি মাপতে পারবো। পরিধিকে যদি আমরা পাই দিয়ে ভাগ করি তাহলে আমরা ডায়ামিটার পাবো। এই দুই ডায়ামিটার ইউজ করে আমরা এই সূত্র ব্যবহার করে আমরা কত সিফটি কাট পাবো। আর দুটো সূত্র আছে, সেটা হলো, এখন ভালো করে এখানে 0.268 টা কিভাবে আসলো? এটা একটা কনস্ট্যান্ট, এটা সূত্রের কনস্ট্যান্ট given by the engineer। এখানে 2πr নেওয়ার পর যে rটা থাকবে তার মানটা কত হবে? আর থাকবে না তো, 2r কে d বলা হয়, ডায়ামিটার পাই দিয়ে ভাগ করব আমরা। ওই যে একটা গাছের একটা আঙ্গুলের চারপাশে একটা সুতা ঘুরাও, এই সুতাকে লম্বা করো, একে পাই দিয়ে ভাগ করো, তাহলে ডায়ামিটার পাওয়া যাবে। তাহলে এরকম যদি আমরা পেরিমিটার বের করি, এই পেরিমিটারকে আমরা বলি পেরিমিটারের আরেকটা হলো গার্থ, আরেকটা শব্দ গার্থ, গার্থকে জি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই যে যদি আমরা একটা গুড়ি আছে, উপরে একটু গার্থ বেশি হবে, নিচে গার্থ কম হবে, পেরিমিটার কম, উপরে পেরিমিটার বেশি, নিচে পেরিমিটার কম, উপরে গার্থ বেশি, নিচে গার্থ কম, নিচে গার্থ বেশি, উপরে গার্থ কম।
আমরা যদি এভারেজ পয়েন্টে একটা গার্ক মাপি, যে একটা মাপবো, গার্ক মাপলাম, এইটাকে আমরা বলছি পরিধি। আমরা জি কে বলছি কোয়ার্টার গার্ক, পরিধির 4/1 তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করি জি স্কোয়ার ইন্টু এল। জি স্কোয়ার ইন্টু এল, যদি আমাদের একটা মাত্র ইনফরমেশন দেয়া থাকে মিডিল অফ দ্য লগ, এর একটা ইনফরমেশন দেয়া থাকে, তার সার্কামফারেন্স অর্থাৎ পরিধির ইনফরমেশন দেয়া থাকে, পরিধির ইনফরমেশন থেকে আমরা জি এর মান বের করবো কোয়ার্টার, পরিধির ইনফরমেশন থেকে পরিধি ডিভাইডেড বাই 4, এইটাকে বলি কোয়ার্টার কাট। এইভাবে আমরা এই মানটা ব্যবহার করে আমরা জি ইকুয়াল টু জি স্কোয়ার ইন্টু এল, জিও ফিটে আর এলও ফিটে, তাহলে এত সিএফটি কাট আমাদের পাবো। আর একটা সূত্র হচ্ছে এই যে আমরা তিনটা জায়গায় মাপবো, একটা হলো 2 ইন্ডিয়া আর একটা হলো মাঝখানে, তাহলে তিনটা ইনফরমেশন আমাদের থাকলো। তিনটা ইনফরমেশনকে আমরা কি বলছি? আমরা বলছি পেরি P1 P2 আর হলো PM মিডিল, P1 P2 PM। তাহলে আমরা যদি গার্ড একটি কনভার্ট করি, ওয়াটার গার্ড G1 হলো 1 বিন্দুতে, G2 হলো 2 বিন্দুতে, আর GM হলো মিডল বিন্দুতে কোয়ার্টার গার্ড। এই ইনফরমেশন গুলো যদি ইন ফিটে আমরা বের করতে পারি, তাহলে আমরা এটা এভারেজ করবো G1 প্লাস G2 প্লাস GM, G1 প্লাস G2 প্লাস GM ডিভাইডেড 3 A স্কয়ার ইনটু L। এটা এভারেজ গার্ড বের করে সেটা স্কয়ার করে L করব, তাহলে আমরা টিম্বার মেজারমেন্ট পেয়ে যাব। ওকে, এবারে আসি টিম্বার মেজারমেন্ট এখানেই শেষ। এবারে আসি আমরা ডিফেক্টস ইন টিম্বার। আমাদের শরীরে অনেকের শরীরে অনেক ডিফেক্ট থাকে, তাই না? ডিফেক্ট কিছু থাকে ন্যাচারাল, কিছু থাকে অনেকের হয়তো কোনো কারণে একটা ডিফেক্ট, হয়তো হাতটা ভেঙে যায়, হাত বাঁকা হয়ে যায়। এইটা যদি জন্মগতভাবে থাকতে পারে, অথবা আম গাছ থেকে পড়ে হাত ভেঙে যেতে পারে। তো এরকম ন্যাচারালি যদি যে ইমপারফেকশন, ইররেগুলারিটিস টিম্বারের বডিতে যদি হয় বা টিম্বারের ভিতরে হয়, এই ইমপারফেকশন বা ইম্পিউরিটিস এর কারণে শক্তি এবং স্থায়িত্বের কমে, ডিউরেবিলিটি এবং ইউটিলিটি উইল বি লোয়ার দেন দ্য কমন ওয়ান। এই ইররেগুলারিটিস ইমপারফেকশনকে আমরা বলি ডিফেক্ট। এই ডিফেক্ট দুই ধরনের হয়, ন্যাচারাল ডিফেক্ট এবং আর্টিফিশিয়াল ডিফেক্ট। ন্যাচারাল ডিফেক্ট হয় ডিউ টু দ্য অ্যাবনর্মাল গ্রোথ এন্ড রাপচার অফ দ্য টিস্যু। ন্যাচারাল ডিফেক্ট মানে কি? প্রাকৃতিক ভাবে এটা হয়, এটা অ্যাবনর্মাল গ্রোথের জন্য হতে পারে, রাপচার বা টিস্যু রাপচারের জন্য এটা হতে পারে। আর আর্টিফিশিয়াল ডিফেক্ট এটা বোঝা যাচ্ছে আপনার কনভার্সন অফ দ্য টিম্বার। এটা টিম্বার কাটাকাটির পরে এটা তো রোদে দেওয়া হয়েছে, এটা যে কোনো কারণে বেঁকে গেছে, এইটাকে আমরা বলছি আর্টিফিশিয়াল ডিফেক্ট। আচ্ছা, ন্যাচারাল ডিফেক্ট কি কি একটু দেখে নিই। নট মানে গিট, মানে কোনো জায়গায় ফুলে যাওয়া, একটু বাদ আমরা বেঁধে দিলে, রশি দিয়ে বেঁধে দিলে এটা ফুলে যায় না, এটা কি আমরা বলছি নট। টুইস্টেড ফাইবার, একটা ফাইবার আরেকটা ফাইবারের উপরে উঠে গেছে। সেক্স মানে যদি কেন্দ্র বরাবর আর পরিধি থেকে কেন্দ্র বরাবর ফেটে যায়, এটাকে আমরা বলি সেক্স। আপসেট মানে যে কোনো লোকালাইজ এরিয়ায় যদি আমাদের এরকম ফেটে যায় হরিজন্টালি, তাকে আমরা বলি আপসেট। রিন্ড গাল, এইটা হলো কোন যদি সার দেওয়া হয় ওইখানে মানুষের শরীরের যেমন এটা কি বলি আমরা, এই যে বড় হয় না গুটির মতো একটা বড় একটা গুটি, মনে করেন একটা কমলার মতো একটা বড় গুটি হয়ে যায়, পায়ে হয় ফোড়ার মতো টিউমার। এইটা যদি ওরকম হয় তাহলে এটাকে বলে রিন গালস। ফক্সিনেস, কম্প্রেশন নোড, পিচ পকেট ইত্যাদি ইত্যাদি এগুলো ন্যাচারাল ডিফেক্ট। আর্টিফিশিয়াল ডিফেক্ট হলো র্যাপিং মানে হলো আমরা টিম্বার কেটে আসলাম, কিছুক্ষণ পর দেখলাম এটা নৌকার মতো দুই দিকে বেঁকে গেছে, এটিকে বলছি র্যাপিং। স্প্লিটিং এন্ড ক্র্যাকিং, স্প্লিট ভাগ হয়ে যায়, দেখা যাচ্ছে এক প্রান্তে বড় একটা ভাগ হয়ে গেছে, মাঝখানে লংগিটিউডিনাল অর
উইথ ওয়াইজ ক্র্যাকিং হয়ে গেছে, এটা হলো আর্টিফিশিয়াল ডিফেক্ট। ডিফেক্ট ডিউ টু ফাঙ্গাল অ্যাকশন, আমাদের এখানে যদি কোনো ধরনের ফাঙ্গাস দেখা দেয়, ফাঙ্গাস এদের তো অ্যাসিড ক্যারি করতে পারে, তো অ্যাসিড পড়লে ওই অঞ্চলে ক্ষত সৃষ্টি হয়। ডিফেক্টস ডিউ টু ইনসেক্টস, কিছু কিছু ইনসেক্টস আছে গাছের কোষগুলোকে খেয়ে ফেলে, তো ওখানে একটা ডিফেক্ট তৈরি হয়, এইগুলোর নাম হলো আর্টিফিশিয়াল ডিফেক্ট। তো এই যে ডিফেক্ট গুলো তৈরি হয়, তাহলে আমাদের এর বিরুদ্ধে কিছু ব্যবস্থাপনা তো নিশ্চয়ই আছে। তো টিম্বার ড্রাইং একটা ব্যবস্থাপনা। টিম্বার ড্রাইং, আমরা যেমন বলি রাইস ড্রাইং, এটা সাধারণত রাইসের সাথে এই শব্দটা মানায়। টিম্বার ড্রাইং এই শব্দটা তেমন মানায় না, আমরা বলি টিম্বার সিজনিং, আমরা বলি সিজন টিম্বার। তো এনিওয়ে, সিজনিং অর ড্রাইং অফ টিম্বার মানে হলো অ্যাপ্লিকেশন অফ স্ট্রাকচারাল পারপাস, এটা দরকার হয়। আমরা কেন তৈরি করি? স্ট্রাকচার যখন তৈরি করি, যদি এখানে অনেক ধরনের ভিতরে যদি স্যাপ থাকে, রস থাকে, তাহলে আমাদের ওই যে উপরে যে প্রবলেম গুলো হওয়ার সুবিধা থাকে, এই সুবিধাগুলো আমরা হতে দিতে চাই না। সেই জন্য আমরা টিম্বারের ভিতর থেকে যে ময়েশ্চার কন্টেন্ট, সেই ময়েশ্চার কন্টেন্টকে কমাই দেই বাই এনি মিনস। তো কি কি মিনস হয়, সেই মিনস গুলো আমরা কিছুক্ষণ পরে দেখছি। তার আগে আমরা দেখি why do we need timber seasoning of timber, why? তো আমরা expelling water, পানিকে আমরা বের করে দেওয়ার জন্য সিজনিং করি। রিডিউসিং দ্য ওয়েট অফ দ্য ট্রান্সপোর্টেশন, আমরা ধরো ড্রাইং করি, ড্রাইং এর একটা উদ্দেশ্য কিন্তু এটা, যেখানে যদি 40% যদি ধরো ধানের মধ্যে পানি থাকে, 100 কেজিতে 40 কেজি পানি, তাহলে আমরা ধান আনি না পানি আনি? আমরা 40 কেজি পানি আনি আর 60 কেজি ধান আনি, তাই না? ঠিক একইভাবে টিম্বার যেটা আমরা ক্যারি করি, সেটা তো আসলে আমরা অরিজিনাল টিম্বার ক্যারি করতে চাই, আমরা এর ওয়েটটা কমাইতে চাই, সেজন্য আমরা টিম্বারকে ট্রাই করি। ক্রিয়েট রেজিস্ট্যান্স টু ডিকে এন্ড ডিফরমেশন এগেইনস্ট দ্য ওয়েদার অ্যাকশন, আমাদের এই নানা প্রকৃতিতে নানা ধরনের ডিকে ডিফরমেশন এটা যাতে না হয়, সেই জন্য আমরা রেজিস্ট্যান্স তৈরি হয় ডিফরমেশনের বিরুদ্ধে, ডিকেইং এর বিরুদ্ধে, সেই জন্য আমরা সিজনিং করে থাকি। সুইটেবল ফর কাটিং অ্যান্ড ইউজিং ইন ওয়ার্ক, একেবারে পানি থাকলে সেটা কি কিন্তু আমরা একেবারে সাইন্টিফিক ভাবে কাটতে পারি, যেদিক দিয়ে কাটার দরকার ওই দিক দিয়ে কাটতে পারবো না, অন্য দিকে চলে যাবে। তো এইটা সাইন্টিফিক ভাবে কাটার জন্য আমরা করি কি টিম্বার সিজনিং করে থাকি। ইম্পোর্ট সুটেবিলিটি ফর পেইন্টিং এন্ড পলিশিং, আমরা জানি বেশি করে যদি পানি থাকে সেখানে আমাদের পেইন্টিং পলিশিং করা সম্ভব হবে না। পেইন্টিং পলিশিং এর জন্য অবশ্যই নির্দিষ্ট মাত্রার ময়েশ্চার কন্টেন্ট দরকার। এই যে ময়েশ্চার কন্টেন্ট কথা বললাম, এই ময়েশ্চার কন্টেন্ট কমাইতে হবে। এই কমানোর ব্যবস্থাপনা করা হয় তিনটা পদ্ধতিতে, একটাকে বলি আমরা এয়ার সিজনিং, আরেকটা হলো ওয়াটার সিজনিং, আরেকটা হলো আর্টিফিশিয়াল সিজনিং। এয়ার সিজনিং বলি, এয়ার সিজনিং বুঝতে পারতেছ, এইটা timber exposed long time outdoor in the field maybe, why? For taking action for removing water from the timber. এটা যদি করে থাকি তাহলে এটা অনেক সময় দরকার হয়, এটা রোদে থাকে, বৃষ্টিতে থাকে, এটা বৃষ্টিতে না পড়ে সেই জন্য টেম্পোরারি সেট করে দিতে পারি। আমরা করি কি টিম্বার গুলোকে স্ট্যাক করে রাখি, স্ট্যাক করে রাখলে অনেকদিন এখানে যদি এলিভেটেড প্ল্যাটফর্ম এটা রাখি, তাহলে এখান থেকে পানি বের হয়ে যায় এবং এটা স্লো প্রসেসে ড্রাই হয়। এটা 2 থেকে 3 বছর সময় পর্যন্ত লাগে আমরা এইভাবে টিম্বার ড্রাই করতে। তো সেই জন্য আমরা এয়ার সিজনিং এ থাকতে চাই না, আমরা চলে আসছি আর্টিফিশিয়াল সিজনিং। আর্টিফিশিয়াল সিজনিং হলো ক্লিন সিজনিং, কেমিক্যাল সিজনিং, ইলেকট্রিক্যাল সিজনিং, সিজনিং, বয়লিং, স্মোক সিজনিং। তো ক্লিন সিজনিং, ক্লিন মানে চুল্লি, চুল্লি মানেই হলো there is a cover, there is a isolated chamber, যার একটা ইন থাকবে আর একটা আউট থাকবে। তো নিশ্চয়ই ক্লিন সিজনিং এ একটা ইন থাকবে, সেই ইনলেট থাকবে, ইনলেট দিয়ে হট এয়ার আমরা পাস করব আর আউটলেট দিয়ে আমরা ময়েস্ট এয়ার বের করে দিব।
তো এইভাবে যদি চলতেই থাকে স্ট্যাক, আমরা প্রথমে কাঠগুলো স্ট্যাক করবো, স্ট্যাকের ভিতর দিয়ে যদি আমরা হট এয়ার পাস করি, এবং হট এয়ার পাস করলে হট এয়ারের মধ্যে নিশ্চয়ই রিলেটিভ হিউমিডিটি ধরে নাও 10%, তারপরে যখন ময়েস্ট এয়ার বের হয়ে যাবে সেখানে আমরা রিলেটিভ হিউমিডিটি দেখবো যে এটা হয়ে গেছে প্রায় 90%। এই যে 10% 90% হলো, নিশ্চয়ই পানি এখানে যোগ হয়ে গেছে। পানিটা আসলো কোথেকে? নিশ্চয়ই কাঠের ভিতরে পানি এটাকে বের করে নিয়ে আসছে বাই অ্যাপ্লাইং দা ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। ওকে, তো এই হলো আমাদের ক্লিন সিজনিং। এই ক্লিন সিজনিং করতে বুঝতে পারছি তো এটা হলো আমাদের কন্ট্রোল টেম্পারেচার এন্ড হিউমিডিটি আমরা মেনটেন করি এই চেম্বারে। তো সেই জন্য 4 থেকে 6 দিন বা 6 থেকে 12 দিন ইত্যাদি ইত্যাদি আমাদের এই ক্লিন সিজনিং করতে দরকার। কেমিক্যাল সিজনিং অলসো নন অ্যাজ সল্ট সিজনিং, এখানে ছোট্ট একটা চৌবাচ্চা যদি তৈরি করা হয়, সেই চৌবাচ্চাতে আমরা কেমিক্যাল সল্ট আমরা রেখে দেবো, রেখে দিয়ে সলিউশন যদি করে দিই, এইখানে আমরা করি কি সেটাকে দিলে এই যে মোস্ট ইউজুয়ালি ইউজড কেমিক্যাল হলো ইউরিয়া। ইউরিয়া দিলে পরে সেই ইউরিয়ার একটা ডিহাইড্রেটিং ক্যাপাসিটি আছে, সেই কারণে সে ভিতরের ইয়াকে টেনে নিবে, সেই ভিতরের যে টিম্বারের যে ময়েশ্চার, সেই ময়েশ্চারটাকে টেনে নিবে। আমরা অনেক সময় দেখি না, আমরা ওই যে সিলিকেট একটা সিলিকেটের একটা কিটা একটা প্যাকেট আমরা অনেক জায়গায় দেখি, কেন দেখি? যাতে আশেপাশের যে ময়েশ্চার সেটা ময়েশ্চারটাকে সে এখানে থাকতে দিবে না, সে নিজে অ্যাবজর্ব করবে। তো এরপরে আসি ইলেকট্রিক্যাল সিজনিং। আমরা ইলেকট্রিক্যাল কানেকশন তো জানি, তাই না? একটা প্লাস একটা মাইনাস। তো আমরা দুটো নোড অ্যানোড এবং ক্যাথোডে যদি কানেকশন দিই তাহলে কি হয়? বাতি জ্বলে, তো সার্কিট কমপ্লিট হয়। এইখানে আমরা জানি যে আমাদের দেহ কিন্তু সেমি কন্ডাক্টর, তো এরকম ময়েস্ট পানি সিক্ত কোনো পার্টিতে কিন্তু সেমি কন্ডাক্টর হিসেবে কাজ করে বা কন্ডাক্টর হিসেবে কাজ করে, কিন্তু ধীর গতিতে এখানে বিদ্যুৎ প্রবাহিত হয়। এইখানে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে কি হয়? বিদ্যুৎ প্রবাহের ফলে তাপের উৎপন্ন হয়। তোমরা তো জানোই এটা কি যেন বিদ্যুৎ তাপ হয় H = 0.24 I²RT, এরকম একটা সূত্র আছে না? তো সেভাবে তাহলে এখানে হিট উৎপন্ন হয়। সেই হিট যদি লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন হিসেবে ওয়াটার গ্রহণ করে এবং ওয়াটার লিকুইড ফর্ম থেকে স্কেপ হয় অ্যাটমসফিয়ারে ইন দ্য ফর্ম অফ ভ্যাপর, এটিকে আমরা বলছি ইলেকট্রিক্যাল সিজনিং। এটা ইজ ভেরি কুইক প্রসেস। এরপরে হলো স্টিমিং। স্টিমিং মানে বুঝতে পারতেছি এটা বাষ্প। Steam is passed through the stack timber in a closed chamber and thereafter timber is dried gradually in natural air. তার মানে একেবারে স্টিম যদি আমরা এটা পাস করি, এর ভিতরে যে ইয়ে থাকে এগেইন মূলনীতি সেম, যে হিট অফ ভ্যাপোরাইজেশন সেটা আপটেক করবে ফ্রম আউটসাইড, এবং ভিতরে যে এয়ার নর্মাল টেম্পারেচারে এয়ার সেটা বাষ্পীভূত হবে এবং অ্যাটমসফিয়ারে চলে আসবে। এরপরে হলো বয়লিং। বয়লিং প্রক্রিয়াও সেম। বয়লিং করলে যেটা হয়, ইমার্স ইন বয়েলড ওয়াটার। বয়েলড ওয়াটার দিলে কি হয়? এটা সার্টেন পিরিয়ড অফ টাইম এরপরে দিয়ে যদি ন্যাচারাল এয়ারে আসে তাহলে ওর ভিতরে যে লিকুইড স্যাপ অথবা ওয়াটার থাকে, ময়েশ্চার থাকে, সেটা বেরিয়ে আসে। স্মোক সিজনিং আমরা নৌকা বানানো আশেপাশে দেখিনি। এই যে নৌকা বানানোর ক্ষেত্রে আমরা করি কি, এটা ওল্ড প্র্যাকটিস ড্রাইং, এই স্মোক হিটের মাধ্যমে আমরা স্ট্র এগুলো নানাবিধ জিনিস জড়ো করে আমরা ওইখানে ছোট ছোট ছিদ্রগুলোকে আমরা স্মোকের মাধ্যমে করি কি হিট প্রয়োগ করি, এবং সেখান থেকে ডিকেইং এজেন্ট যেগুলো, যদি হিট পাইলে সরাসরি যদি হিট পায় তাহলে ডিকেইং এজেন্ট, ওইখানে কিছু লার্ভা থাকতে পারে, ডিকেইং এজেন্ট গুলো মরে যায়। এইভাবে আমরা এর ভিতরে ওয়াটারটাকে বের করে দেই এবং এর যে আননেসেসারি কিছু প্রাণী থাকে সেগুলোকে আমরা বের করতে পারি। এরপরে আসি ওয়াটার সিজনিং। আমরা এটা অহরহ দেখি, যার বাড়ির আশেপাশে পুকুর আছে, দেখি আমরা ব্যাম্বু কিছু পারলে এইখানে রেখে দেবো, তাহলে আমরা এই ব্যাম্বুটা অনেক দিন ধরে এটাকে ব্যবহার করতে পারি। কেন ব্যবহার করি?
যে এর ভিতরে যে পানি থাকে সেই এর ভিতরে যে পানি সেটা বেরিয়ে যায় এবং এটা অনেকদিন থেকে ব্যবহার করা যায়। এটার কারণ হলো কনসেন্ট্রেশন, বেম্বুর যে ওয়াটার সেটাতে কনসেন্ট্রেশন, এখানে সল্ট কনসেন্ট্রেশন বেশি থাকে, ওয়াটারে কম থাকে, এই জন্য দ্রাবকের একটা এখানে পরিভ্রমণ ঘটে। সে কারণে এই ভিতরের পানি যেটা ইমব্যালেন্স হয় এবং টিম্বার শুকানো সম্ভব হয়। এখন এরপরে আমরা এখন দেখি ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টিম্বার। একটা ভালো টিম্বারের কি কি বৈশিষ্ট্য থাকে। তো বৈশিষ্ট্যগুলো হবে স্ট্রং, স্টিফ এন্ড ফার্ম, ডিউরেবল, free from both natural and artificial defects. Annual growth ring should be regular, uniform, and closely spaced. It should be good workability. Color should be uniform and lustrous. When stuck with hammer, timber sound is clear sound. Density of the timber should be high. যদি টিম্বারের ডেন্সিটি কমে যায়, আমরা সজনে গাছের যদি ডেন্সিটি একটা ডাল ভেঙে ডেন্সিটি করি আর কাঁঠাল গাছের ডেন্সিটি সমান হবে? সজনে গাছের এক ফিট আর কাঁঠাল গাছের সমান হবে না। তার মানে ডেন্সিটিটা যত হাই হবে সেই টিম্বার তত ভালো। এটা কি হবে? ইলাস্টিক হবে এবং এটা গাড়ি তৈরিতে, ক্যাপ তৈরিতে, নৌকা তৈরিতে, এক্সপোর্ট গুডস তৈরিতে ব্যবহার করা যায়। ইট শুড বি রেজিস্ট্যান্ট টু দ্য কম্প্রেশন। এটা কম্প্রেশন এর এগেইনস্টে কাজ করতে সমর্থ। ফায়ার রেজিস্ট্যান্ট, ফায়ারের লো থার্মাল কন্ডাক্টিভিটি হইতে হবে। টিম্বার শুড বি রিটেইন ইটস শেপ ডিউরিং দ্য পিরিয়ড অফ ইউজ। আমরা যেভাবে ব্যবহার করি সেটা ব্যবহার করা যায়। তো টিম্বার কিভাবে কি কি কাজে ব্যবহার করি আমরা? সাধারণত পার্মানেন্ট স্ট্রাকচারাল ওয়ার্ক, যেমন লাইট স্ট্রাকচারাল ওয়ার্ক, বিম, পোস্ট, রুফ, ট্রাস, ফ্লোরবোর্ডস, ডোর, উইন্ডোজ, ফ্রেমস, রেলওয়ে স্লিপার, এগুলো হলো লাইট স্ট্রাকচারাল মেম্বার। আর হেভি স্ট্রাকচারাল মেম্বারশিপ ব্রিজের যে পায়ার্স, হ্যাঁ, ফাউন্ডেশন, উড, স্টেয়ার, সুপার স্ট্রাকচার, এগুলো হলো হেভি স্ট্রাকচারাল মেম্বার হিসেবে আমরা টিম্বার ব্যবহার করে থাকি। আর ফার্নিচারের জন্য ব্যবহার করি আমরা বেড, কোটস। ট্রান্সপোর্টেশন ওয়ার্কের জন্য ব্যবহার করি আমরা ট্রাকের বডি তৈরি করতে, নৌকা তৈরি করতে, লঞ্চ তৈরি করতে, এবং রেলওয়ে যে কোচ তৈরি করতে, বাস তৈরি করতে, আমরা বাস এবং জেটি, ল্যান্ডিং প্ল্যাটফর্ম, এগুলো তৈরি করতে আমরা টিম্বার ব্যবহার করে থাকি। টেম্পোরারি ওয়ার্কস ডিউরিং দ্য কনস্ট্রাকশন, আমরা তো এটা দেখি অনেকগুলো কাঠ দরকার হয় কনস্ট্রাকশন ওয়ার্ক করার জন্য, আমরা প্রোফর্মা ডেভেলপ করার জন্য, হ্যাঁ, প্যাটার্ন তৈরি করার জন্য আমরা ব্যবহার করে থাকি। কমার্শিয়াল ওয়ার্কও আমরা করে থাকি যাতে বাণিজ্য হয়, যেমন ধরো স্পোর্ট গুডস তৈরি করি, টয় তৈরি করি, আর কি আমরা ল্যামিনেটেড বোর্ড তৈরি করি, আমরা ফাইবার বোর্ড, পার্টিকেল বোর্ড, হার্ডবোর্ড, ইনসুলেটিং বোর্ড, এগুলো তৈরি করে থাকি। ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য আমরা কাঠ ব্যবহার করি, যেমন ম্যাচ, পেপার, নিউজ প্রিন্ট, কার্ডবোর্ড ইত্যাদিতে। রুফ বেড তৈরি করার জন্য আমরা ইন্ডাস্ট্রিয়াল ইউজ হিসেবে কাঠকে ব্যবহার করে থাকি। অর্নামেন্টাল ইউজ হিসেবে অনেকেই ডেকোরেটিভ, যেমন ল্যাম্প হোল্ডার, ফ্লাওয়ার ভেস, স্প্রে ইত্যাদি ইত্যাদি, ক্যাবিনেট পার্টিশন, ইন্টেরিয়র ডেকোরেটিভ ওয়ার্ক আমরা ওয়ার্ক হিসেবে টিম্বারকে আমরা ব্যবহার করি। তাছাড়া মিসেলিনিয়াস ইউজ আছে, যেমন নৌকা তৈরি করা, হুইল স্পাইকস, শ্যাফট, টুল হ্যান্ডেল, রোলার, প্লাউ, টেন্ট পেগস, ল্যাডার, হাউসহোল্ড ফিটিং, পিকচার ফ্রেম, কম ইত্যাদি ইত্যাদি কাজে আমরা টিম্বার ব্যবহার করে থাকি। তো এই ছিল টিম্বার সম্পর্কিত আমার আলোচনা। এগেইন আমি এই পিপিটি হয়তো তোমাদের দিয়ে দিব অথবা তোমাদের কালেকশনে থাকবে। আমার ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর আমি এই তিনটা ম্যাটেরিয়ালস এর তোমাদের পড়িয়ে দিলাম। এরপরে আমি আর 2টো বা 3টা ক্লাস নিব এস্টিমেটিং এন্ড কস্টিং এর উপরে, কিভাবে কোনো বিশেষত ব্রিক ওয়ার্ক, কংক্রিট ওয়ার্ক করতে কত পরিমাণ টাকা লাগে, কত পরিমাণ ম্যাটেরিয়ালস লাগে, এই বিষয়ে আর আমি 1টা বা 2টা ক্লাস নিব।
আমি আপাতত অনলাইন ক্লাস শেষ করব। তাহলে শান্তি আসনে চলে গেছো? স্যার আসি আমি। আচ্ছা, তাহলে আজকে এখানে শেষ করি। কারো কোনো প্রশ্ন আছে? স্যার স্যার ব্রেক। ভালো থাকো। স্যার পড়তে আসবেন এগ্রিকালচার কিন্তু এত কিছু আচ্ছা আচ্ছা, তাই তো এই পড়তে আসলাম এগ্রিকালচার। এখন বলো তো জি স্যার। ক্রপ কাকে বলে? এগ্রিকালচার ক্রপ কি? শুধুমাত্র সিরিয়াল ক্রপ না, ক্রপের সাথে